দেখো, দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়েরা সহজ পাঠ দ্বিতীয় ভাগ আজকে তোমাদের একদম শেষ পাঠ, যেটা ত্রয়োদশ পাঠ, সেই ত্রয়োদশ পাঠ পড়াবো। ত্রয়োদশ পাঠের পেজ নাম্বার তোমাদের যদি সহজ পাঠ খুলছো তাহলে দেখো যে 52 পৃষ্ঠা, আর যদি অন্য কোনো সহজ পাঠ যেটা সরকার থেকে দেয় না, যদি বাজার থেকে কিনেছো তাহলে তার পৃষ্ঠা আলাদা হবে। কিন্তু ত্রয়োদশ পাঠ একদম শেষের দিকের যে গল্পটা, সেই গল্পটা খোলো, তাতে উদ্ধব মণ্ডল, দুর্লভবাবু, নিস্তারিণী ঠাকুরন, এই যে গল্পটা আছে সেই গল্পটা আজকে পড়াবো। দেখো, গল্পটা পড়লে সেই সময়ের মানুষদের জীবনযাত্রা কেমন ছিল, তখনকার সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল, এই সম্বন্ধে একটা খুব সুন্দর ধারণা পাওয়া যাবে। উদ্ধব মণ্ডল জাতিতে সদগোপ, হিন্দু এবং গোয়ালা। সদগোপ মানে গোয়ালা। তার অত্যন্ত দরিদ্র অবস্থা। এই দরিদ্র থেকে পদ পরিবর্তন করলে কি হবে, মানে কি, তার বিপরীত কি, এইগুলো এই ব্যাকরণগত পড়াশোনার যে কচকচানি সেটা পরে করব। আজকে রিডিং পড়ে খুব ভালো করে তোমাদের দিকে বুঝিয়ে দেবো যে দেখো কিভাবে সেই সময়ের নানান কথা তোমরা জানতে পারবে। তাহলে উদ্ধব মণ্ডল, তার এখন দরিদ্র অবস্থা, সে অত্যন্ত গরিব। ভূসম্পত্তি যা কিছু ছিল, মানে জমি জায়গা যা কিছু ছিল, ঋণের দায়ে বিক্রয় হয়ে গিয়েছে। এখন মজুরি করে ক্লাইকেশে তার দিনপাত হয়। কায়ক্লেশে মানে কষ্টে সৃষ্টে, অতি কষ্টে। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ। নিস্তারিণী তার মেয়ের নাম, তার মানে উদ্ধব মণ্ডলের মেয়ের নাম নিস্তারিণী। বরের নাম বটকৃষ্ণ। তার অবস্থা মন্দ নয়, তার মানে ভালো ঘর দেখেই বিয়ে দেওয়ার চেষ্টা করে সমস্ত বাবা মাই, চেষ্টা করে তার মেয়ের যাতে ভালো জায়গায়, ভালো পরিবারে, অর্থনৈতিক দিক থেকে বলিয়ান এরকম কোনো সচ্ছল পরিবারে বিয়ে থা দেওয়ার। উদ্ধব মণ্ডল তাই করছেন। তার কন্যা নিস্তারিণীর বিবাহ, বরের নাম বটকৃষ্ণ, তার অবস্থা মন্দ নয়। ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। তার মানে সংসার নির্বাহ হয় বলতে খালি যে খাওয়া পড়া তা তো নয়, তার সঙ্গে দৈনন্দিন নানান কাজ থাকে, সংসার চালানোর একটা বড় খরচা আছে, চাষবাসের খরচা আছে, তাছাড়াও কিছু সঞ্চয় আছে। সব মিলিয়ে জমি জায়গার থেকেই, উৎপন্ন ফসল থেকেই তার সংসার চলে যায়। তার মানে তার অবস্থা বেশ ভালো। কেন কি, জমি জায়গা, অন্যান্য সম্পদের কথা গেল না, মানে কবি অন্যান্য সম্পদের কথাই আর গেলেন না। অন্যান্য সম্পদ কেমন, পুকুর আছে, বাগান আছে, সেগুলির থেকেও আয় হয়। বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে। পূজা অর্চনা করতে খরচ লাগে, ব্রাহ্মণ মশাইকে ডাকা, তাকে প্রণামী দেওয়া, পুজো আর্চার জন্য বিভিন্ন সামগ্রী কেনা, দশকর্মার জিনিসপত্র কেনা, তারপরে 5টা লোককে ডাকা, ফল বিতরণ করা, প্রসাদ বিতরণ করা, তার একটা আয়োজন, মূর্তি, সমস্ত কিছু মিলিয়ে একটা খরচ আছে। তাহলে সেই খরচটা বটকৃষ্ণ টানতে পারেন, তার পরিবার টানতে পারে, তার মানে সেই বাড়ির অবস্থা অনেক ভালো। আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন। বরযাত্রীর দল আসবে, তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই। এটা আমরা যখন সন্ধি করব তখন দেখব যে উদ্যোগ হবে, উদ্যোগ, তার থেকে উদ্যোগ। আবার বলছি, গ্রামার এই সমস্ত বিষয়গুলো পরে আলোচনা করব। বরযাত্রীর দল আসবে, তার জন্য আহারাদির অর্থাৎ খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আহারাদির উদ্যোগ করা চাই। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, তবু অভাব যথেষ্ট। অভাব তবু যথেষ্ট, অর্থাৎ আগেকার দিনে এরকম হতো, এখনকার দিনেও হয় যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য, মেয়ের বিয়ে দেওয়া বাবার কাছে একটি বড় দায়, কন্যা দায়, বড় দায়। তাকে উদ্ধার করবার জন্যে, কাজটা তুলে দেওয়ার জন্যে গ্রামের, আমরা আগে ছোটতেও দেখেছি যে মেয়ের বিয়েতে বিশেষ করে খরচপাতি কমানোর জন্যে সবাইকে নিমন্ত্রণ না করলেও হতো, বা ক্যাটারিং, এখন ওই খাবার পরিবেশন করবার জন্য পাড়ার ছেলেরাই কোমরে গামছা বেঁধে, মাথায় গামছা বেঁধে নেমে যেত খাবার পরিবেশন করতে, যাতে খরচপাতি না হয়। তাহলে এরকম অনেক ব্যাপার থাকে। তাহলে পাড়ার লোক কিছু কিছু সাহায্য করেছে, কিছু কিছু করে অর্থদান করেছে, কিন্তু অভাব তাও যথেষ্ট। পাড়ার লোক তো আর সবাই মিলে বিয়ে তুলে দেবে না, সবাই হয়তো সাহায্য করেছে, কিন্তু তারপরেও যথেষ্টই অর্থের প্রয়োজনীয়তা আছে। পাড়ার প্রান্তে, এবার একটু টার্নিং আসছে, কিন্তু খুব ভালো, মানে টার্নিং পয়েন্ট, এটা এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী, পুষ্করিণী মানে দিঘি বা বড় জলাশয়, তার নাম পদ্মপুকুর। বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত, অর্থাৎ জমিদার যারা
তারা সর্বসাধারণের জন্য সমস্ত মানুষ কিন্তু ওই পুকুরে নামতো। এমনকি শুধু সর্বসাধারণের ব্যবহার করতে পেত মানে খালি যে জল ব্যবহার করতো তা নয়, প্রয়োজনে সেই পুকুর থেকে মাছও তুলতো, মাছ ধরে নিত। মাছ ধরার সময় জমিদারকে বলতো যে বাবু বাড়িতে লোক এসছে বা বাড়িতে জামাই এসছে বা বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কিছু মাছ লাগবে, তা গরিব মানুষ আমি তো পারছি না, আপনি যদি একটু অনুমতি দিতেন। আচ্ছা আচ্ছা গিয়ে ধরগে যা, এরকম করে জমিদাররা কিন্তু পারমিশন দিতেন। যারা উদার জমিদার ছিলেন তারা কিন্তু পারমিশন দিতেন, অনুমতি দিতেন। তাহলে সর্বসাধারণে ব্যবহার করতে পেত। এমনকি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেওয়ার বাধা ছিল না। অর্থাৎ যদি বাড়িতে কোনো একটা বড় অনুষ্ঠান বা ছোট অনুষ্ঠান, তার জন্য কিছু মাছ লাগবে, তাতেও মাছ ধরে নিত। কেন কি জমিদারের অগাধ সম্পত্তি, অনেকগুলো পুকুর পুষ্করিণী, তার মধ্যে থেকে একটা পুকুর থেকে 2-5 কিলো, আর এখনকার মতন ওই 500-700 কাতলা রুই তো নয়, এক একটা কাতলায় হয়তো 5 কিলো 7 কিলো। তা সেইগুলো সেই সময় মাছ 2-4টে ধরলেই বিশাল ব্যাপার, বা 1-2টো ধরলেই বিশাল ব্যাপার, তাতে আর বাধা কেউ দিত না, জমিদার বাধা দিতেন না। কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন, আর ঢেরা পিটিয়ে নিশ্চয়ই বলে দিয়েছে যে মাছ কিন্তু আর ধরা যাবে না, মাছ ধরতে গেলে পারমিশন চেয়ে মাছ ধরতে হবে। একদম স্বাধীনভাবে কাউকে না বলে যে মাছ নিয়ে চলে গেলে তা কিন্তু হবে না। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার সত্ত্ব পেয়েছে। তার মানে বৃন্দাবন জেলেকে লিজ, এখন আমরা যেটাকে বলছি যে সত্ত্ব দিয়ে দেওয়া, অর্থাৎ অধিকার দেওয়া, সে ওই পুকুর থেকে মাছ ধরবার সমস্ত সত্ত্ব কিনে নিয়েছে। অর্থাৎ নিজেই মাছ লাগাবে, মাছ ছাড়বে, মাছ বড় হবে, মাছ বিক্রি করবে, লভ্যাংশ যা হবে সেটা তার নিজের, আর জমিদারকে হয়তো সে খাজনা হিসেবে কিছু অর্থ দেবে। এই বাক্যটা সাংঘাতিক। উদ্ধব এ সংবাদ ঠিক মতো জানতো না। আচ্ছা আমাকে বোঝাও তো যে ঠিক মতো জানতো না মানেটা কি? হয় উদ্ধব এই সংবাদ জানতো না অথবা জানতো। এই ঠিক মতো জানতো না এর মধ্যে কিন্তু একটা ছলনা আছে। ছলনাটা কি? তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করছে। তাই ভোর রাত থেকেই সে একটা বড় রুই মাছ ধরেছে, সেটা ধরে বাড়ি আসবার উপক্রম করছে, মানে বাড়ি আসবো করছে কিনা এমন সময় বিঘ্ন ঘটল, সমস্যা দেখা দিল। সমস্যাটা কি? সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। তাহলে যে জমিদার, সেই জমিদারের ছোট মেয়ের অন্নপ্রাশন। খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে। সমারোহ মানে ঘটা করে, খুব আনন্দ করে, ঘটা করে, ধুমধাম করে লোক খাওয়ানো হবে। তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। তাহলে বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুকুর ধারে এসছে। দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে, বিশাল বড় একটা রুই মাছ ধরে নিয়েছে উদ্ধব তার আগে। সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে। আচ্ছা জমিদার যে মাছ ধরতে গেছে, জমিদার কি মাছ ধরবার জন্য পারমিশন নেবে ইয়ের কাছ থেকে, বৃন্দাবনের কাছ থেকে, বৃন্দাবন জেলের কাছ থেকে নেবে না। কেন কি জমিদার তার বাড়িতে অনুষ্ঠান, সে শতই মাছ ধরতে পারবে। সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে। উদ্ধব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো, কোনো ফল হলো না। আচ্ছা এখানে বলেনি কিসের জন্য কাঁদলো? মাছ ধরতে গিয়ে অপরাধ করেছে সেটার জন্য কাঁদলো, নাকি মাছটা যাতে তাকে ফেরত দেয় তার জন্য কাঁদলো? ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে। যেতে চাইছিল না, তাকে জোর করে দুর্লভবাবুর কাছে ধরে নিয়ে গেল। এখানেও দেখা একটা মজার জিনিস আছে। দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট মানে ডিএম, অর্থাৎ আগেকার দিনে যারা মানে ইংরেজদের মনোনীত হয়ে রাজ্য চালাতেন বা কোনো একটা ডিস্ট্রিক্ট বা কোনো একটা অঞ্চলকে শাসন করতেন, তার সেখানে জমিদারদের বিরুদ্ধে কথা বলা যেত, অভিযোগ জানালে তা সেখান থেকে তদন্ত হতো, জমিদারদের কিছু কিছু ক্ষেত্রে শাস্তিও হয়েছে। তা সেই রকম ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে। এই দুর্লভের বিশ্বাস ছিল মানে ম্যাজিস্ট্রেটের কাছে হয়তো কেউ খবর দিয়েছে, এবার কে খবর দিয়েছে সেটা তো পাওয়া, মানে খোঁজ করে পাওয়া যায় না, কিন্তু আন্দাজ থাকে একটা যে আমাকে কে পছন্দ করে কে পছন্দ করে না, কে বলতে পারে গ্রামের আমার নামে দুর্নাম কে করতে পারে, নালিশ কে, অভিযোগ কে জানাতে পারে, এটার সম্বন্ধে তার একটা আন্দাজ একটা ছিল, ধারণা ছিল। তাই তার উপরে তার বিষম ক্রোধ।
বললেন তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হবে। ধনঞ্জয়কে বললেন একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না। তাহলে এটা কোন দিনকার ঘটনা? এটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানের দিনই বোধ হয়, বিয়ের অনুষ্ঠানের দিন। একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকার দণ্ড আদায় হয় ছেড়ে দিও না। উদ্ধব হাত জোর করে বললে আমার 10 পয়সাও নেই, কাল কন্যার বিবাহ। এটা পরের দিন, মানে আগের দিনের ঘটনা। কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপরে আমাকে শাস্তি দেবেন। দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না, অর্থাৎ গ্রাহ্য করলেন না। ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল। কার ভাল লাগে? মেয়ের বিয়ে, মেয়ে যথেষ্ট বড় হয়েছে, মেয়ের বিয়ের জন্য মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরতে গিয়ে প্রায় জেল হয়ে যাওয়ার উপক্রম। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরুন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। উদ্ধবের স্ত্রী মোক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল। মেয়েদের ব্যাপার, মেয়েরা তো ছেলেদের সামনে তখনকার দিনে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে পারতো না, বা সামনে এসে অভাব অভিযোগ বা অনুরোধ বিনয় এগুলো কিছুই করতে পারতো না। সেই জন্য উদ্ধবের স্ত্রী মোক্ষদা তিনি কি করলেন, তিনি এলেন কাত্যায়নী ঠাকুরুনের কাছে। কাত্যায়নী ঠাকুরুন দুর্লভের পিসি, তাহলে পিসির কাছে যদি গিয়ে বলা হয় পিসি ঠাকুরুন দেখেন না আপনার এই বাবু আমাদের আপনার ছেলেকে ধরে রেখে দিয়েছে, কাল বিয়ে আছে, একটু ব্যবস্থা করেন, এরকম করে যদি কাতর অনুনয় বিনয় করে যদি কিছু একটা উপায় হয়। তার জন্যে উদ্ধবের স্ত্রী মোক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন বাবা নিষ্ঠুর হয়েও না, উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে, অমঙ্গল হবে। একটা বিয়ে, তাতে বাবাই থাকলো না, কন্যাদান করতে হতো তখনকার দিনে বাবাকে। তা যদি বা টাকা দিতেও পারে তাহলেও তো সেই টাকাটা খুব কষ্ট করে জোগাড় করা, মেয়ের বিয়েতে তাহলে সেই টাকাটা খরচ করতে পারবে না। তাই জন্য কাত্যায়নী ঠাকুরুন কিন্তু খুব ভালোভাবে বললেন যে বাবা নিষ্ঠুর হয়েও না, উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অমঙ্গল হবে, উদ্ধবকে মুক্তি দাও। বড় মানুষ পিসি, তার কথা ঠেলবার কথা নয়, কিন্তু দেখো দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন। এর থেকে বুঝতে পারা যায় তার সে একটু হৃদয়হীন, একটু নিষ্ঠুর প্রকৃতির। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন তাহলে এবার দুর্লভের টাকা পাওয়া নিয়ে কাজ। কাত্যায়নী ঠাকুরন এবার কৃত্তিবাসকে ডেকে বলল, মানে সেই কর্মচারীকে ডেকে বলল উদ্ধবের দণ্ডের 10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও। এখানে এই কথাটা মনে রেখে দিও, উদ্ধবের দণ্ডের 10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও, এই কথাটা মনে রাখবা। কেন কি 10 টাকার গুরুত্ব কতটা আমি পরে বলছি। উদ্ধব ছাড়া পেলে, কিন্তু অপমানের লজ্জায় তার 2 চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। অপমান লজ্জা তার সঙ্গে আনন্দ, কেন কি অন্তপক্ষে ছাড়া তো পেয়েছে, মেয়ের বিয়েটা তো দিতে পারবে। কিন্তু অপমান কি, নিজের অর্থ নেই, সেই অপমান প্লাস এতজন লোকের কাছে অপমানিত হতে হয়েছে যে মাছ চুরি করেছে। পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। গোধূলি লগ্ন মানে সন্ধ্যের দিকে। বেলা যখন 4টে তখন 5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কতজন? 4টে। তখন বেলা যখন 4টে বিকেল, তখন 5 জন বাহক। 5 জন বাহক মানে আগেকার দিনে বাঁশের এত বড় একটা লাঠি হতো, এরকম একটা বড় বড় লাঠি হতো, 2 প্রান্তে বিভিন্ন রকম সামগ্রী, দড়িতে একটা দড়ির মতন অংশ থাকতো, তার নিচে রেখে সেগুলোকে নিয়ে যাওয়া হতো। তার মানে 5 জন বাহক মানে কম করে 10টা প্রান্ত, 2 প্রান্ত মিলিয়ে 5 দুগুণে 10, তাহলে 10টা প্রান্তের মালপত্র আছে, তার মানে যথেষ্ট মালপত্র আছে। 5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালায় ভরা সন্দেশ, একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি, বেনারসি শাড়ি। পাড়ার লোকের আশ্চর্য লাগলো, কেন কি উদ্ধবের নিজের শক্তিতে, নিজের অর্থ বলে এই পরিমাণ খরচ করবার ক্ষমতা নেই। মিষ্টান্ন, দই, মিষ্টি, বড় বড় মাছ, সন্দেশ, এই সমস্ত, লাল চেলির শাড়ি, এই সমস্ত তখনকার দিনে মোটা, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, তার মানে মোটা ভাত কাপড়, এই ছিল তখনকার দিনের প্রচলন। লাল চেলির শাড়ি, বেনারসি শাড়ি,
ভেলভেটের মতন শাড়ি, সাটিনের কাপড়, এইগুলো তখনকার দিনে দূরস্থ ছিল, মানে গরিব মানুষদের খালি দূর থেকে চোখেই দেখতো, নিজের কিনবার ক্ষমতা ছিল না। পাড়ার লোকের তার জন্য আশ্চর্য লাগলো। জিজ্ঞাসা করলে কে পাঠালেন, বাহকরা তার কোনো উত্তর না করে চলে গেল। এইখানে কিন্তু একটা খুব সুন্দর মজার বিষয় আছে। বাহকরা মাল বহন করবার জন্য এসছে, ও কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, বা ওকে নির্দেশও দেওয়া ছিল যে কাউকে কিছু বলবার দরকার না, মালগুলো ওখানে পৌঁছে দিয়ে চলে আসবে। তার কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো। পালকি, তোমরা অনেকেই পালকি দেখনি, আমরা এই সহজপাঠ দ্বিতীয় ভাগ পড়তে গিয়েই পালকি নিয়ে আর একটা বিশ্বম্ভরবাবুর, ডাক্তার বিশ্বম্ভরবাবু, তার পালকি নিয়ে একটা গল্প আছে, সেখানে পালকির একটা ছবি আছে, তোমরা নেট থেকে পালকি দেখে নাও। পালকি বাহক, পালকি, পালকিদের সর্দার, তখনকার দিনে যা যা কিছু সেগুলো সব নেটের মধ্যে পেয়ে যাবে। তার কিছুক্ষণ পরে কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো। তার মধ্যে থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকুরন। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না। তাহলে জমিদার বাড়ির পিসি, জমিদারের পিসি তার বাড়িতে এসছে, পা রেখেছে, এটা অত্যন্ত সম্মানের বিষয় উদ্ধবের কাছে। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না। কাত্যায়নী বললেন, দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো না। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব। এতদূর পর্যন্ত বললাম, তো পরে বাক্যটা বলছি না, দাঁড়াও। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব। তা ভালো কথা, ঘর তো খোলা আছে, ঘরের দরজাও খোলা আছে, আপনি এত কষ্ট করে এসছেন, তাহলে ঘরের ভেতর পর্যন্ত গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসুন। এইখানে কিন্তু একটু তখনকার দিনের শ্রেণী বৈষম্য, তখনকার দিনের সামাজিক অবস্থান, সম্মান, উঁচু নিচু, জাত পাত, বর্ণভেদ, এই ব্যাপারগুলো কিন্তু একটু ছিল। দেখো এখানে কি বললেন, আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। আবার এটাও ঘটনা, কাত্যায়নী ঠাকুরন তিনি বয়সে বড়, তিনি সম্মানের দিক থেকে বড়, অর্থের দিক থেকে বড়, এবং উদ্ধবকে যেহেতু সে উদ্ধার, মানে তিনি উদ্ধার করেছেন, তার জন্যে তার কাছেই তার মেয়ের আসা উচিত। মেয়ে যেখানে বসে আছে তদ্দূর পর্যন্ত তিনি হেঁটে গেলেন, জমিদার বাড়ির মেয়ে। এই জায়গাটায় কিন্তু একটুখানি আমরা দেখতে পাই যে সেই সময়ের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার চিত্রটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। এর পরের যে দুটো লাইন আছে, সেই দুটো লাইন অপূর্ব সুন্দর। আমরা সেই সময় গুরুত্ব বুঝতে পারিনি, এখনও তোমরা গুরুত্ব বুঝতে পারবো না যতক্ষণ না আমি তোমাদের দিকে একটা তথ্য দেব। কাত্যায়নী নিস্তারিণীকে একগাছি সোনার হার পরিয়ে দিলেন, আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক। মা গো মা, তোমরা ভাবতে পারছো, জমিদার গিন্নি, জমিদারের পিসি, তার অনেক সোনাদানা আছে, কিন্তু সোনাদানা থাকলেই যে দেওয়া যেত তা কিন্তু নয়। তাহলে কাত্যায়নী নিস্তারিণীকে আশীর্বাদ স্বরূপ কি করলেন, একগাছি মানে একগাছি সোনার হার পরিয়ে দিলেন। আর এই সোনার হার তো আর আমাদের মতন এখনকার মতন ফিনফিনা সোনার হার নয়। জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির গিন্নি, পিসি, তিনি যে সোনার হার পরে থাকবেন সেটা দর্শনীয় হবে। আর বেছে বেছে একদম পাতলাটাই দিলেন তা কিন্তু নয়, গলার থেকে একটা খুলে দিলেন, মানে গলাতে আছে 4-5টা, তার মধ্যে থেকে একটা খুলে দিলেন, এরকম একটা ব্যাপার। কাত্যায়নী নিস্তারিণীকে বা এখানে একটা জিনিস আছে, ব্যাপার একটা জিনিস ভাবতে হবে, যে একদম পাতলা যদি দেয় তাহলে তখন আবার কি বলবে, লোকে বলবে যে দেখেছো মন কেমন ছোট, একদম পাতলা দিল, দুদিন পরলেই ছিঁড়ে যাবে। তো এরকম কিন্তু কোনো ঘটনা নয়, খুব ক্যাজুয়াল, খুব সাধারণভাবে মানে একটা সোনার হার পরিয়ে দিলেন, আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক, এটাই তোমার উপহার। যৌতুক, তখনকার দিনে যৌতুক নামা প্রস্তুত হতো, অর্থাৎ মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় সে মেয়ে বাবার বাড়ির থেকে কি কি জিনিস নিয়ে যাচ্ছে তার একটা লিস্ট তৈরি হতো, এবং লিস্ট থাকতো। যদি কখনো পরে কাম্য নয়, কিন্তু যদি ছাড়াছাড়ি বা এখনকার দিনে যাকে ডিভোর্স বলছে, তো সেই ডিভোর্সের মতন পরিস্থিতি যদি হতো, বা মেয়েকে ত্যাগ করে দেওয়া, বাবা বাড়িতে আবার পুনরায় পাঠিয়ে দেওয়া হতো, আর কোনোদিনই ঘরে তোলা হতো না, স্বভাব চরিত্র খারাপ বলে বদনাম দিয়ে, বা যে কোনো কারণে যদি বাবার বাড়িতে আবার পুনরায় পাঠিয়ে দেওয়া হতো, শ্বশুরবাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হতো, তাহলে ওই যৌতুক নামা মিলিয়ে কিন্তু মালপত্র আবার ফেরত দিতে হতো। তার জন্য যৌতুক ব্যাপারটা, যৌতুকের উপর কিন্তু মেয়েরই অধিকার, এটা তোমরা ভালো করে বুঝে রাখো। তাহলে এই হলো গল্প। এইবার দেখো,
যেটা আমি আমি বারবার বলি যে একটা গল্প পড়ে নিলাম, তারপর তার থেকে প্রশ্নোত্তর করে নিলাম আর আমি রাজা হয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার নয়। গল্পটাকে খুব অন্তর থেকে পড়বো, মানে বুঝবার চেষ্টা করব, সেই সময়ে কি কি ঘটনা ঘটতে চলেছে। শোনো, এক গাছে সোনার হার পরিয়ে দিলেন। তা একটা তোমাদের মায়েরা যারা মাসি পিসি কাকিমা যারা সোনার হার পরেন, এখন তো পাতলা অনেক দাম, তা ধরে নাও যদি একটা ভারী সোনার হার হয় মাঝারি সাইজের, তাহলে কম করে একটা মেয়ের যদি সোনার হার পরতে যায় তো 15 থেকে 20 গ্রাম হার, কিন্তু চেন না, তাহলে এটা 30 গ্রাম। তাহলে 30 গ্রাম মানে এখনকার দিনে হচ্ছে 3 6 18, এখন তো প্রায় 68,000 টাকা মজুরি নিয়ে 70,000 পড়ে দেবে, তাহলে 7 3 21 মানে 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা খালি দান হিসেবে দিলেন। আমি দেখেছি, এটা নেট ঘেটে দেখেছি। দেখো 1930 সালের মানে 1937 সালে সহজপাঠ প্রথম পাবলিশ হয়েছে, সরি 1337 সালে, 1337 সালে সহজপাঠ প্রথম পাবলিশ হয়েছে। তখন ইংরেজি সাল সেই হিসেবে ছিল 1930। 1930 সালে সোনার দাম কত ছিল দেখো, 18 টাকা। 18 টাকা প্রতি 10 গ্রাম। তাহলে প্রতি 10 গ্রামে যদি 18 টাকা দাম হয়, তাহলে এক গাছে সোনার হার মানে কম করে 30 গ্রামের সোনার হার দিয়েছেন। তার মানে হিসেব অনুযায়ী 30 গ্রাম মানে তাহলে 30 গ্রাম তখনকার দিনে দাম যদি হতো, তাহলে এখনকার দিনে হচ্ছে 2,10,000 টাকা মজুরি সব নিয়ে, তাহলে 2,10,000 টাকা দিয়েছেন। আর তার সঙ্গে 100 টাকা একখানি নোট, তাই 100 টাকার নোট মানে 18 টাকায় যদি 10 গ্রাম হয়, তাহলে আমি এটা 20 টাকায় ধরে নিচ্ছি, তাহলে 50 গ্রাম মানে 5 20 100, তাহলে 50 গ্রাম, 10 গ্রাম ছিল এটা, তাহলে সব মিলিয়ে 50 গ্রাম। তাহলে আরও 50 গ্রাম 100 টাকার যৌতুক দিলেন। 50 গ্রাম মানে 5 7 35, তাহলে এই 3.5 লাখ টাকা। তাহলে সব মিলিয়ে আমার 5,60,000 টাকার মতন জিনিস দেওয়া হলো। ওই লাল চল্লিশ শাড়ি, দই মিষ্টি, 10 জন বাহক মানে 5 জন বাহক করে বই নিয়ে এসছে মালবাহী, তারা যে সামগ্রীগুলো দিয়েছিল সেগুলোর টাকা তো বাদই দিচ্ছে। তাহলে দেখো, শুধু যে তখনকার দিনের সব জমিদার পরিবারই যে একদম খারাপ ছিল তা নয়। তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম কাত্যায়নী ঠাকুরুন তিনি অসম্ভব একজন দরদি এবং নরম মনের কোমল মনের মহিলা ছিলেন, এবং তিনি সর্বতভাবে চেষ্টা করতেন প্রজারা যাতে কোনোভাবেই দুঃখ কষ্ট না পায়। তাহলে এই হলো আমার গল্প। গল্পটাকে আমরা এরকমভাবে পড়বো। এর পরে এই গল্পের মধ্যে যে সমস্ত মানে আছে, যে সমস্ত তথ্য আছে, সেই তথ্যগুলোর ব্যাকরণগত দিক সমস্ত কিছু আমরা পরে পড়বো। আগে গল্পটাকে ভালোবাসতে হবে, গল্পটাকে ঠিকঠাক পড়তে হবে। গল্পটা পড়লে, ভেতর থেকে অনুধাবন করলে তখন দেখবে তোমার কাছে অনেক কিছুই সহজ হচ্ছে। বারবার রিডিং পড়বো, মানেগুলোকে বুঝবো। আজকে তো গল্পটা পড়তে গিয়ে প্রায় 25 মিনিট হয়ে গেল, সেই জন্য আজকে আর এটার অর্থ বা এটার থেকে যে ব্যাকরণগত দিকগুলো আছে সেগুলো আলোচনা করলাম না। তোমাদের দিকে বেশ মজার কিছু তথ্য দিলাম। তাহলে বুঝতে পারছো যে সেই সময়ে একজন জমিদার বাড়িতে কি পরিমাণ অর্থ সামগ্রী থাকতো, যে এক কথায় আমার কোনো একজনের উপকার করতে গিয়ে এরকম করে 5-6 লাখ টাকা অনায়াসেই বের করে দেওয়া যেত। আজকের দিনে যার কোটি কোটি টাকা আছে, তিনিও কি কোনো একজনের বিবাহে, কন্যার বিবাহে এরকম করে 5-6 লাখ টাকা আমরা অনায়াসেই বার করে দিতে পারি, যার সঙ্গে আমার কোনো লেনদেনের সম্পর্ক নেই, যার কাছ থেকে আমি কোনো উপকার পাবো কি পাবো না তার ঠিক নেই। তাহলে এটা কিন্তু কঠিন ছিল। আগেকার দিনে যে রাজারা জমিদাররা বিভিন্ন স্কুল, তার জন্য বিঘার পর বিঘা জমি জায়গা দান করেছেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছেন বা ওখানকার শিক্ষানুরাগী যারা গিয়েছেন, গিয়ে বলেছেন যে বাবু একটা স্কুল করব, কিছু জায়গা দিতে হবে, দিয়ে দিয়েছে বিঘার পর বিঘা জায়গা। অবশ্য সেই জায়গাও অনেক সময় শোষণ করেই নেওয়া ছিল, জমিদার প্রজাদের দিকে শোষণ করেই অনেক সময় সেই সমস্ত জায়গাগুলো অধিকার করেছিলেন, এটাও ঠিক। তো সব মিলিয়ে মোট কথা আমরা এই গল্পটার থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে সবাই তখনকার দিনে খারাপ ছিল না, নরম মনের মানুষও ছিলেন, কোমল মনের মানুষও ছিলেন, তারা যথেষ্ট সহানুভূতির সঙ্গে সমস্ত বিষয়টা দেখতেন। তাহলে গল্পটা পড়লে এরপরের দিন অন্য কিছু করাবো।